আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন যাবত আপনাদের একটা কনফিউশন ছিল, যেটা নিয়ে আমাকে অনেকদিন যাবত আপনার ফোন এবং মেসেজ করে যাচ্ছেন। সেটা হলো যে ভাই, রাইস ব্রান আপনি খাবারে দিতে বলেন, এই ব্র্যান্ডটা কি বা পলিশটা কি অথবা আপনার ডিওআরবি কি, এই জিনিসগুলো আপনারা বুঝেন না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমি যদি ব্রানের পরিবর্তে যদি সরাসরি ধানটা ভেঙে দেই তাহলে তো মনে হয় আরো বেশি ভালো হবে। তো আজকে আমি আপনাদের শিখাবো রাইস ব্র্যান্ডটা কি, রাইস পলিশ আসলে কি, ডিওআরবিটা আসলে কি, সরাসরি ধান ভাঙাটা আসলে কি, ধানের যে কুড়াটা আছে এটা আসলে কি, বা আমরা যে গরুকে আটা খাওয়াই এই আটাগুলো আসলে কি। এইখানে আমি যে 6টা জিনিসের নাম বললাম, 6টা কিন্তু 6 রকমের জিনিস, কোনটার সাথে কোনটার মিল নেই। আর আপনারা সরাসরি গরুকে যে ধান ভাঙায় খাওয়ান, এটা আসলে অধিক পুষ্টিকর নাকি ব্রান বেশি পুষ্টিকর, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে এগুলোর মধ্যে কোনটা সব থেকে বেস্ট আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই জন্য ভিডিওটা অবশ্যই কেটে দেখবেন না, সম্পূর্ণটাই দেখবেন। তো আমি প্রথমেই বলে রাখি, আপনারা যখন গরুকে ধান সরাসরি গুঁড়ো করে ভাঙিয়ে খাইয়ে দিতে চান, তখন কিন্তু যেটা হয় যে এখানে আমরা সাপোজ ধানের উপরে যখন আমরা ধান ভাঙাই, উপরে যে আঁশটা থাকে আঁশটা চলে যায়, তুষটা চলে যায়, যার পর সরাসরি চালটা বের হয়। তো চাল বের হওয়ার পর আমরা যদি সেটাকে আটা করি, সে আটাটা কিন্তু মানুষ খায়, গরু খায় না। কিন্তু আমরা ধানটা ভেঙে দিলে হবে কি, এখানে উপরে একটু আঁশ যেটা আছে আঁশটা আমরা পাবো, আর ভিতরে পুরো চালটাই পাবো, অর্থাৎ আটা সহ আঁশ, মানে আটা সহ পুরা পাবো। কারণ আটা তো মানুষের খাদ্য, গরুর খাদ্য না। তো এইটা খাওয়াইলে কি ভালো হবে? অবশ্যই ভালো হবে না, গরুর পেটটা ফুলে যাবে। এই পেট ফুলার ব্যাপারটাও বাদ দিলাম, যেখানে প্রোটিন আসলে কতগুলা থাকে। প্রোটিনের ব্যাপার নিয়ে যদি আলোচনা আমাকে করতে হয়, সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় হলো আপনার ডিওআরবিতে, তারপর ব্রানে, তারপর পলিশে, তারপর সরাসরি ধান ভাঙায়, তারপর আপনার ধানের কুড়াতে। আর আটার যে ব্যাপারটা, আটাটা আমি এখান থেকে বাদ রাখবো, কারণ আটাটা গরুর খাবারেই না। এই 5টা জিনিস নিয়েই আমি আলোচনাটা করি এখানে। তো আমি প্রথমেই আপনাকে বলি যে ব্রানটা আসলে কোথা থেকে আসে। আমরা হাস্কিং মিলে আগে যখন ধান ভেঙে নিতাম, তখন কিন্তু আমরা এখান থেকে সরাসরি চালটা পেতাম এবং এখান থেকে কুড়া পেতাম, যেখানে কোনো ব্রান বা পলিশ কিছু আমরা পেতাম না। কিন্তু বর্তমান আপনারা জানেন যে প্রযুক্তি অনেক উন্নত। এই অত্যাধুনিক প্রযুক্তিতে আমরা যখন অটো রাইস মিল গুলাতে যখন আমরা একটা ধান দেই, তখন সেখানে যেটা হয় যে ওইখানে আপনি যত বড় সাইজের ধানেই দেন, ওইখানে হাইব্রিড ধান দেন বা আপনি ছোট সাইজের ধান দেন, সেখানে যেটা করা হয়, ওইখানে যারা আপনার মনে করেন যে কাজ করে বা এগুলো নিয়ন্ত্রণ করে, তো এখানে যে অপারেটর থাকে সে যেটা করে যে আপনার ওইখানে নির্দিষ্ট কম্পিউটার একটা সাইজ চিনিয়ে দেয় যে আমার চালটা লাগবে এই একটা সাইজে, এই সাইজে সব চাল বের হবে। তখন অটো মিলে যেটা হয় যে আপনার যত সাইজের ধান এখানে ঢুকে, ওইখানে সব ধানগুলো কাটছাট করে একটা নির্দিষ্ট একটা সাইজে চালগুলো কিন্তু বের হয়। আর এর উপরে যেগুলো আছে এগুলো সব চেঁচে চেঁচে পরিষ্কার করা হয়। তো এই চাচার সময় প্রথমেই যে মনে করেন যে আঁশটা চলে যায়, মানে তুষটা যে বের হয়ে যায়, এটা হলো আমাদের ধানের কুড়া। এখন তুষ বলেন বা ধানের কুড়া বলেন, এখানে কিন্তু প্রোটিন একেবারে নাই বললেই চলে। এখানে প্রোটিন আমরা পাই যদি হাস্কিং মিলের আগের মিলগুলার হয়, পুরাতন যুগের মিল, তাহলে সেখানে সর্বোচ্চ 2% পর্যন্ত অনেক সময় প্রোটিন পাওয়া যায়, যেহেতু সেখানে ব্রান সহ থাকে। কিন্তু সাধারণ যে অটো মিলগুলো আছে এগুলোর ধানের কুড়াতে সর্বোচ্চ 1% প্রোটিন পাওয়া যায়। কিন্তু এখানে প্রোটিন না পাওয়া গেলেও কুড়া আমরা যে কারণে ব্যবহার করব খাবারে, সেটা হলো ফাইবারের প্রয়োজন আছে। যদি খাবারে ফাইবার না থাকে, গরুর পেটে খাবারটা বেশিক্ষণ ধরে রাখা যায় না। আর গোবরটাও আসলে নরম হয়ে যায়, মানে শক্ত হইতে চায় না গোবরটা। গোবর শক্ত রাখার জন্য আমাদের কিন্তু প্রচুর ফাইবারের প্রয়োজন হয়। যেমন আপনার সেটা ডালের ভুসি হইতে পারে বা গমের ভুসি হইতে পারে বা আপনার ধানের কুড়া হইতে পারে, মানে আঁশ জাতীয় খাবারগুলো কিন্তু এগুলো কিন্তু ফাইবার। তো আমাদের ফাইবারের প্রয়োজন হয় গোবরটা ঠিক রাখার জন্য এবং গরুর পেট ভর্তি রাখার জন্য। তো এখানে প্রোটিন না থাকলেও কিন্তু এই কারণে আমাদের খাবারে ধানের কুড়াটা ব্যবহার করতে হয়। পরবর্তীতে এই যখন ধানের কুড়াটা চলে গেল, মানে উপরের আঁশটা চলে গেল, চামড়াটা চলে গেল, যাওয়ার পর এইখান থেকে কিন্তু একটা বাদামি কালারের একটা চাল বের হয়। মানে চাল আপনারা দেখবেন, আপনারা যখন সাপোজ ধান শুকাবেন, শুকার পর একটা চাল যদি আপনি যদি নিজে ভেঙে দেখেন, দেখবেন চালটা কিন্তু একেবারে সাদা কালারের থাকে না, চালটা একটু বাদামি কালার, অনেক সময় চালটা দেখবেন খয়েরি কালারের থাকে। তো এই যে বাদামি বা খয়েরি কালারের যে চালটা থাকে, এই চালটা অটো রাইস মিলে আবার একটা পলিশ করা হয়, মানে ঘষা হয়। তো ঘষতে গিয়ে এই যে আপনার চালের উপরে আঁশটা চলে গেল, আঁশটা চলে যাওয়ার পর ডিরেক্ট যে চালটা বের হলো, এর উপরে যে বাদামি কালারের আবরণটা থাকে বা খয়েরি কালারের যে আবরণটা থাকে, এটাই হলো রাইস ব্রান। তো এই রাইস ব্রানটা থেকে কিন্তু এখানে কিন্তু প্রচুর তেল থাকে, এটা থেকে কিন্তু ওরা তেলটা বের করে নিতে পারে। তেলটা বের করার আগ পর্যন্ত এটা থাকে রাইস ব্রান। তো এই রাইস ব্রানে কিন্তু আমাদের মোটামুটি 14% প্রোটিন থাকে এবং এটাতে আপনার 22 থেকে 26% পর্যন্ত কার্বোহাইড্রেট থাকে। কিন্তু এখানে মোটামুটি তেলের পরিমাণ অনেক থাকে, মানে এখানে ফ্যাট থাকে ভালো। এখানে প্রোটিন যদিও 14%, কিন্তু এখানে ফ্যাট মোটামুটি ভালো থাকে, যেহেতু এখানে তেলের পরিমাণ আছে। তো এই রাইস ব্রানটাকেই
আমরা যখন মনে করেন যে আবার এটা থেকে তেলটা বের করে নেই, যে এইটা আবার তেল অনেক সময় দেখেন যে আমরা বাজারে কিন্তু ব্রান অয়েলের তেল কিনে খাই, এই ব্রান অয়েলের তেল কিন্তু এই রাইস ব্রান থেকে আসে। তো এই চালটার যে উপরে যে বাদামি কালারের যে অংশটা, এটা থেকে যে ব্রানটা আসলো, এটা আমরা সরাসরি গরুকে খাওয়াইতে পারি, অথবা এই ব্রানটা না খাইয়ে এই ব্রানটাই আবার যারা ব্রানের তেল বের করে এই মিলাররা কিনে নিয়ে গিয়ে এটা তেলটা বের করে এটার যে খোলটা, যেমন আমরা সাপোজ যদি আজকে সয়াবিন খোল যদি মিলে ঢুকাই, সয়াবিন খোল তো না, যদি সয়াবিন সরাসরি ঢুকাই সেখান থেকে দেখবেন সয়াবিন তেল বের হওয়ার পর এক পাশ দিয়ে খোল বের হয়ে আসে। সরিষা যদি ঢুকাই সেখান থেকে তেল বের হওয়ার পর খোলটা এক পাশ দিয়ে বের হয়ে আসে। তদ্রুপ ব্রানটাও এমনই, ব্রানটা ধরেন এক পাশ দিয়ে দিল, তার তেলটা চিপে বের করে নিয়ে ব্রানের যে বাকি অংশগুলা মানে খোল বলেন বা আপনি যেটাই বলেন সেটা একদিক থেকে বের হয়ে আসে। এটাকে বলা হয় ডিওআরবি অর্থাৎ ডি ওয়েল্ড রাইস ব্রান। তো এই ডি ওয়েল্ড রাইস ব্রানে কিন্তু প্রোটিনের পরিমাণ বেশি থাকে, এখানে তেল চলে যায় কিন্তু ব্রান থেকে তেল যাওয়ার পর 14% থেকে উল্টা আরো প্রোটিন বেড়ে গিয়ে দাঁড়ায় 18%, অনেক সময় এখানে 20% পর্যন্ত প্রোটিন পাওয়া যায়। কিন্তু এখানে আবার ফ্যাট থাকে না, কারণ তেলটা চলে যায় এবং কার্বোহাইড্রেটটা কিছুটা কমে যায়। তো এইখানে আমরা কি পাচ্ছি, আমরা উপরে যে রাইস ব্রানটা পাচ্ছি, মানে সবার উপরে পাচ্ছি আমরা ধানের কুড়া, কুড়ার পর পাচ্ছি হলো উপরে যে বাদামি কালারের আঁশটা, এটাকে আমরা পাচ্ছি রাইস ব্রান। এবং এই ব্রানটা থেকে যখন তেল বের করে নিচ্ছে তখন এটাতে আমরা পাচ্ছি ডিওআরবি অর্থাৎ ডি ওয়েল্ড রাইস ব্রান। তার মধ্যে ধানের কুড়ায় থাকে 1% প্রোটিন, রাইস ব্রানে থাকে 14% প্রোটিন। ডি ওয়েল্ড হওয়ার পর তেলটা বের করে নেওয়ার পর এটাতে প্রোটিন গিয়ে দাঁড়ায় 18%। কিন্তু আপনার ব্রানের থেকে আবার ডি ওয়েল্ড রাইস ব্রান অর্থাৎ ডিওআরবির কিন্তু দাম কম, যেহেতু ওইখান থেকে তেলটা চলে যায়। তো তেলটা চলে যাওয়ার পর ওটা অবশিষ্ট অংশ, সেটা তো পশু খাদ্য ছাড়া আর কোনো কাজে লাগে না, তখন কিন্তু ওটার দাম কম দামে পাওয়া যায়, সেই তুলনায় ব্রানের দাম বেশি। তো আপনার ব্রানের জায়গায় যদি ডিওআরবি পান সেটা আরো বেশি ভালো চয়েস হতে পারে। আবার যদি ডিওআরবি না পান, শুধু ব্রান পান, আশেপাশে অটোমিল আছে ব্রান পাচ্ছেন, সেটাও অবশ্যই ভালো চয়েস হতে পারে। কারণ একটাতে প্রোটিন বেশি আছে, একটাতে ফ্যাট বেশি আছে। ইকুয়াল যদি আপনি করতে যান দেখবেন কোনোটা থেকে কম নয়, এটাও ভালো ওটাও ভালো, কাজে দুটোই আপনারা ব্যবহার করতে পারেন আপনার সুবিধা মতো, যেটা আপনারা খুঁজে পাচ্ছেন। এখন আসি পলিশের ব্যাপারটা, রাইস পলিশটা আসলে কি। এই যে আমরা উপরে ধানের উপরের আঁশটা আমরা নিয়ে নিলাম, এই আঁশটা নেওয়ার পর তারপর আমরা বাদামি কালারে পাইলাম কি ব্রানটা পেলাম, এবং সে ব্রান থেকে তো ডিওল রাইস ব্রান অর্থাৎ ডিওআরপি বলেই দিলাম। তো এই বাদামি কালারের আঁশটা যখন চলে গেল, চলে যাওয়ার পর তারপরে কিন্তু চালটা মোটামুটি বড় থাকে। এখন একটা হাইব্রিড চাল, এটাকে একটা ধরনের সাইজ দিতে বলছে আপনাকে যে আমার এই সাইজ মতো লাগবে। এখন চালটাকে যখন ওই সাইজ করবে তখন কিন্তু চালটাকে ছোট করতে হবে। কারণ ছোট করতে গেলে কি করতে হবে, চালটাকে তো ঘষতে লাগবে, ঘষতে গেলে ঘষে 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 তারপরে কিন্তু একটা সাইজ আসবে। তো এই ব্রানটা যখন চলে গেল উপরে বাদামি কালার অংশটা, তখন সরাসরি চালটা চলে আসলো। এখন এই চালটা যখন ঘষা হয় মেশিনে, ঘষার পর এখান থেকে উপরের কিন্তু যত প্রকার চাউলের অংশটা মানে চালের উপরের পাউডারটা, এটা কিন্তু বের হয়ে যায়। আর এই যে চালটা যে ঘষা হয় এর যে অংশটা যে মনে করেন যে পাউডারটা বের হয়, এটাই হলো রাইস পলিশ। তো এই রাইস পলিশটা আপনারা জানেন যে আমরা যে অটোমিলের চাল খাই এখানে কিন্তু পুষ্টি বা প্রোটিন কম থাকে। এর কারণ হলো চাল যত ঘষা হয় তত কিন্তু চালের পুষ্টিমান কমতে থাকে। কারণ চালের সব থেকে ভালো ভালো যে পুষ্টিগুণ যে অংশগুলোতে থাকে এগুলো সব চালের উপরেই থাকে, ভিতরে আসলে তেমন কিছুই থাকে না। তো সব থেকে উপরে যে ভালো অংশটা থাকে সেটা হলো ব্রান, যেটা উপরের আঁশ এটা তো বাদ, আঁশের পর ব্রান থাকে। তো ব্রানটা আমরা তো বলেই দিলাম, তারপর তো ওই ব্রান থেকে ডিওআরবি কেমন এটাও বলে দিলাম। তো তারপর যে পলিশের ব্যাপারটা থাকে, মানে ব্রানটা চলে গেল, এই ঘষে ঘষে যখন চালটা ছোট করতেছে অর্থাৎ চাউলের যে পাউডারটা, এই পলিশটা, এই পলিশে কিন্তু প্রোটিন থাকে মাত্র 7%। অর্থাৎ ব্রানে 14%, পলিশে 7%, ব্রানের অর্ধেক, পলিশে প্রোটিন থাকে। কিন্তু এখানে প্রোটিন কম থাকলেও আমরা জানি যে চাল একটা কার্বোহাইড্রেট যুক্ত খাবার, এখানে কিন্তু প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। রাইস পলিশে আপনি যদি প্রোটিনের জন্য যদি রাইস পলিশ ব্যবহার করেন তাহলে এখানে আপনি ফলাফল পাবেন শূন্য, কারণ এখানে প্রোটিন তেমন পাবেন না। কিন্তু এখানে যদি আপনি যে কার্বোহাইড্রেট চান, এখানে হিউজ পরিমাণ কার্বোহাইড্রেট পাবেন, কারণ এটা কিন্তু চালের উপরের মনে করেন যে একেবারে অংশটা না, এটা সরাসরি চালের একটা অংশ। তো এটা যেহেতু চালের অংশ, এটা অনেকটা আটার মতো। তো এই আটার মতো জিনিসটাতে কিন্তু আপনি মোটামুটি কার্বোহাইড্রেট প্রচুর পাবেন, যদিও এখানে আপনি প্রোটিন তেমন পাচ্ছেন না, কিন্তু এখানে প্রচুর কার্বোহাইড্রেট পাচ্ছেন। তো আমরা এখান থেকে কি বুঝলাম, আমাদের উপরের যে ধানের কুড়াটা থাকে এখানে আমরা 1 থেকে 2% প্রোটিন পাচ্ছি, কিন্তু এখানে আসলে আমরা প্রোটিন না পেলেও এখানে কিন্তু আমরা ফাইবারটা অনেক বেশি পাচ্ছি। এবং এরপরের যে অংশটা রাইস ব্র্যানটা, এখানে আমরা 14% প্রোটিন পাচ্ছি, পাশাপাশি এখানে আমরা ভালো একটা পরিমাণ ফ্যাট পাচ্ছি। এবং ডিওয়েল রাইস ব্রান মানে ডিওআরবি যেটা, এটাতে আমরা 18% প্রোটিন পাচ্ছি, ব্রানের থেকে বেশি প্রোটিন, কিন্তু এখানে আমরা ফ্যাটটা আবার ব্রান থেকে কম পাচ্ছি। আর তারপর যেটা থাকে যে রাইস পলিশ, এখানে আমরা ব্রানের অর্ধেক প্রোটিন পাচ্ছি অর্থাৎ 7%, 14 জায়গায় 7%, কিন্তু এইখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট পাচ্ছি। তো তিনটা আসলে তিন জিনিস, আপনার যদি প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেটের প্রয়োজন হয় তাহলে আপনি রাইস পলিশ খাওয়াবেন, যদি আপনার প্রোটিনের দরকার হয়
তাহলে আপনি ডিওআরবি খাওয়াবেন। আর আপনার যদি সব দিক থেকে মোটামুটি বেটার একটা রেজাল্টের দরকার হয়, মানে সবকিছুই অল্প 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 করে থাকুক, তাহলে আপনি সরাসরি রাইস ব্র্যান্ডটা খাওয়াবেন। আর ধানের কুড়া যেটা, সেটা তো ধানের কুড়া লাগবেই, ধানের কুড়া প্রোটিন না লাগলেও অন্তত গোবরটা ঠিক রাখার জন্য লাগবে। আর সরাসরি যে ধান ভাঙাটা, এটা নিয়ে এখন আমি যে আলাপ করি, এই সরাসরি ধান ভাঙাটা কখনোই গরুকে দেওয়া যাবে না। সরাসরি ধান ভাঙাতে আপনার প্রোটিন পাবেন আপনি সর্বোচ্চ 3%, কিন্তু এখানে আপনি প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট পাবেন, কিন্তু এত পরিমাণ কার্বোহাইড্রেট আসলে গরু সঠিকভাবে নিতে পারবে না। আপনি যদি একটা খাদ্য বানান, সেখানে আপনি সর্বোচ্চ 10% সরাসরি ধান ভেঙে গুঁড়া করে দিতে পারেন, কিন্তু এখানে আহামরি আপনি এটাতে কোনো ভালো রেজাল্ট পাবেন না, কারণ এখানে প্রোটিন আছে সামান্য মাত্র 3%, কিন্তু এখানে আপনি কার্বোহাইড্রেট পাবেন। সেক্ষেত্রে আপনার যেটা হবে, আপনি যদি খাবারে যদি ভুট্টা রাখতেন, সে ভুট্টাটা একটু কম দিয়ে আপনি ধানটা ভেঙে দিতে পারতেছেন, কারণ ভুট্টাতে আমরা জানি 10% প্রোটিন থাকে, কিন্তু এটাতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে। তো আমরা ধানটা যদি দেই, এখানে আমাদের কার্বোহাইড্রেট চাহিদাটা কিন্তু পূরণ হচ্ছে, মানে ভুট্টা থেকে আমরা যে কার্বোহাইড্রেটটা পাই সেটা সমপরিমাণ কার্বোহাইড্রেট আমরা ধানটা থেকে পাবো, যদিও প্রোটিনটা একটু কম পাবো। তো ধান ভাঙাটাকে আমরা কার্বোহাইড্রেটের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। তো ধান ভাঙাটা কখনোই আমরা একটা ভালো মানের খাদ্যের জন্য ব্যবহার করব না। এখন আমাদের যদি এলাকায় ভুট্টা কম থাকে, সেই জায়গায় আমরা 10 কেজি ভুট্টার জায়গায় ধানটা ভেঙে দিতে পারি শুধুমাত্র কার্বোহাইড্রেটের জন্য। কিন্তু অনেকে আপনাকে বলতে পারে যে আপনি ব্রান না পেলে ধান ভেঙে দেন, এটা কখনোই করবেন না। ব্রানের জায়গায় ডিওআরবির জায়গায় পলিশের জায়গায় ধান ভাঙা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। অনেকে হয়তো এই 4টা জিনিস আলাদা, এই জিনিসগুলো আসলে বুঝে না, অনেকে আসলে এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করে না। কিন্তু যারা এই জিনিসগুলো বুঝে, তারা কিন্তু কখনোই এই ভুলটা করবে না। কারণ আপনি 14% প্রোটিন কখনোই 3% দিয়ে পুরাইতে পারবেন না। যেখানে ব্রানে থাকে 14%, সেখানে ধান ভাঙায় থাকে 3%। এখন আপনি 14 জিনিসটা 3% মানে কি, আপনার 5 গুণ কম। মানে আপনি 10 কেজি ব্রান দিলে যে রেজাল্টটা পাবেন, ওই রেজাল্ট আনতে গেলে, ওই সমপরিমাণ প্রোটিন আনতে গেলে আপনাকে 50 কেজি ধান ব্যবহার করতে হবে। মানে আকাশ জমিন একটা পার্থক্য। কাজে 5টা জিনিস কিন্তু 5 রকম। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণটা যারা দেখছেন, এই 5টা জিনিস সম্পর্কে খুব সুন্দরভাবে ধারণা পাবেন। তারপরও যদি ভিডিওটা না বুঝেন, আপনার প্রয়োজন আরেকবার দেখতে পারেন। আশা করি আমি যেভাবে আপনাদের সুন্দরভাবে এখানে বুঝাই দিছি, আপনাদের এখানে মানে না বোঝার মতো কোনো কথা থাকার কথা না। তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন, তাদেরকে অবশ্যই আমার ধন্যবাদ, কারণ আপনারা এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় ধানের কুড়া, ব্রান, ডিওআরবি বা রাইস পলিশ বা সরাসরি ধান ভাঙা, এগুলোর মধ্যে যে পার্থক্যগুলো আছে, এগুলো খুব সহজে বুঝতে পারবেন, এবং এগুলো নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না, এবং পরবর্তীতে খাবার বানানোর সময় এই ধরনের কোনো সমস্যা হবে না। তো যারা আমার চ্যানেলটাতে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।